মৃত্যু ভালোবাসি তোকে পর্ব ১৫-১৬ লেখনীতে সালমা চৌধুরী। তানভীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে উঠে, বনু, বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসল। মনের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ার রুমের দিকে। দরজা খোলাই ছিল। মেঘ দরজা থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভিতরে ঢুকে বেলকুনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে আত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, তাই চুপচাপ আবির ভাইয়ার পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পরপর বিদ্যুৎ চমকানো দেখে আতকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো বেলকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ার দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ার অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ভাবছে, আবির ভাইয়ার কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল। আবির 2 কদম এগিয়ে সহসা মেঘের হাত ঝাপটে ধরে বলে, কি হয়েছে, ভয় পাইছিস? আবির পুনরায় বলল, তুই ভেতরে ঢুক, আমি আছি, ভয় পাইস না। মেঘ 2 হাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ার হাত, গুটি গুটি পায়ে ভেতরে ঢুকল। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ চালালো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ার হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল, কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ার হাতের দিকে। 2 হাতে খামচে ধরে আছে আবির ভাইয়ার হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ার দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকল তানভীর ভাইয়ার রুমে। বিছানার এক কোণায় বসে পড়ল মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকল। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হল। নুডলস, চা, বিস্কুট, সাথে মুড়ি মাখিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টস্বরে বলল, বাহ, এত আয়োজন, সাব্বাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না। সবাই খাওয়া শুরু করল। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করল খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘোরাতেই চোখে পড়ল সেই দাগ। 3 আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুঁচকাল। টলমল করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথায় লেগে কেটে গেছে। তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকল, আবির ভাই। আবির বলল, ভেতর আয়। আবির আধাশোয়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির অকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে, মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো।
মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে, হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভেবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেঘ, চোখ পড়ল ড্রেসিং টেবিলের ওপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসল। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, আঙ্গুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতোভাবে মলম ছোয়ালো আবির ভাইয়ের সেই কাটা অংশে। হালকা কাঁপল আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি, যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো, কোনো দিকে না তাকিয়ে কোনো রকম মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখল, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল। সকাল বিকেল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন, সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে, সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গুছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড, তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা 3 জনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করছে একসাথে। এছাড়াও আরও 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়, মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যে একজন স্পেশাল ফ্রেন্ড থাকে, যে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান এক গাল হেসে বললেন, সমস্যা নাই, আয় বস। এসে আবির আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি, কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি, আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটের পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি, আমাদেরকে দাওয়াত দিবি না? আবির এবার মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ, তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচ্চুর জন্য, তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দিব। তারপর তারা 2 জন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়, তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খানবাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘণ্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তাও করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকে ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না, তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8টা-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণ সকালে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে 2 ভাই।
কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনও আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায় উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল, সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমে বিছানার দিকে তাকায়, বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তমাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল! সবাই ফর্সা ছেলেদের পিছনে ছোটে, আর মেঘ যেন এই তামাটে চেহারা, গুরু গম্ভীর, অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডর পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুও কমে যায়নি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি ছাপ দাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিকবিদিক, নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত, অষ্টাদশী অভিনিবেশের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসল, কাপা কাপা হাত ছুয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা। অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরো নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উতাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙুলের ভাঁজে আঙুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরেকটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। অকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখবিবরে, আর ভাবছে এখনও আধো ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না। যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বুঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বুঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বের হয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকল, কিরে, নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ। তুমি যাবে না? হ্যাঁ, যাবে তো। আদি আসছে, ওকে নিয়ে যাই। দাঁড়া একটু। ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠয় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে জলসে যাবি। এক পা করে পিছন দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেজের কাণ্ডে আবির কপাল কুচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বুঝার চেষ্টা করল। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়।
আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করল কল দেওয়ার জন্য। তখনই আবির আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, ভালোবাসার গান আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিকশা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামল, ছোট করে বলল, উঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসেই আবির ভাইয়ের কাঁধে হাত রাখল। বাইক থামল টিউশনের সামনে। মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কেই বা বলবে? মেঘ তো সকালের ঘটনা নিয়েই এখনো আপসেট, আর অন্যদিকে আবির তো স্বইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসল। দুই বান্ধবীর দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকল ভিতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম। দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘই তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন, আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়। তুই একটু নজর রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাইয়ার স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল, আপনি জাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়াল। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, উঠ। বাইক স্টার্ট দিল, থামালো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছিঁড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন? সরি আপু। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করল রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছো কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে। রাকিব ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যের পর চলে আসিস। আবির সহসা বলল, ঠিক আছে। আবির দুটো চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই অজান্তে হেসে ফেলল মেঘ। আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেকুপের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভ্যাবাচাকা খেল। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা পেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ফুচকা কি আমাদের?
আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর, এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা দুই অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায়, বিরক্তি নিয়ে বলে, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করল। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আগপাচ না ভেবে এক প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো, তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো, দাঁত খিচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে হাসিতে হয়ে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। অকস্মাৎ অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হাঁ করল। মেঘও দুই আঙুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুচকে চোখ বন্ধ করল। কোনো রকমে গিলল, দাঁত কিরকির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টার সরে বলে, এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে, রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পিছনে হাত নিয়ে দু আঙ্গুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করল রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করল। তবে এটাতে টক কম দেয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে উঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, কি, কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞান রায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে অকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুইই সবচেয়ে খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে, সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখেই মেঘ ততস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানি পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়, তাকিয়ে দেখে আবির ভাই নেই। পিছনে ঘুরে দেখল আবির ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। মেঘ উঠে আবির ভাই পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি, জবাব দিল আবির। মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারত না মিম আর আদির জন্য নেয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড, আবার তাদের জন্যও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকি উঠল, এই মেয়ে উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়, স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনও আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। বাইক থেকে নেমেই 2-3 ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আতকে উঠে বলে, কি হইছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলল, উফ, এমনে কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে আমার তেমনি হাত বেশি চলে।
রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হইছেটা কি, বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাস্কি খাইছি। যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায় নাই, সে ফুচকার দোকানে আসছে কেন আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে তাদের আপ্যায়ন করার জন্য বলে ফেলছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো। সেই ঝাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবিরের ওকে আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল, এই জন্যই তো আমি বলছিলাম, সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রু কুচকে তাকিয়ে বলল, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলছিলি? রাকিব আবার বলল, একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে, অকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরও খামাইর। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে বেগেরা দিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বেগেরা দিছি? রাকিব ভেংচি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করে, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দেয়? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব কি করছিস তুই? রাকিব আবারও হাসা শুরু করে, এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেলরে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা OMG জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় নিজের কুকীর্তি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসছে, এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে। পাঁচজনেই চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি, কিন্তু রাকিব একটা ভিডিও অন করল। পিছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসিনি, কিন্তু আবিরের মুখের একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে, আবির তুই ফুচকা খাইছস? লিমন অতর্কিত কণ্ঠে বলল, আবির তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছ, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে? রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে না, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে, মেঘ নাকি নাম শুনেছিলাম, উনি কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না, সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাওয়ি করল। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টা স্বরে বলল, আর বিয়ে কেন, কিছু হইছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল, সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকত। তোর মধ্যেই রাসেল বলে বসল, তুই মেঘকে কবে প্রপোজ করলি আর কবেই বা রিজেক্ট করলো, শুনলাম না তো। আবির চোখমুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলা রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল, আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলছিল তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলো পড়াশোনা করব। লিমন কিছুটা ভেবে বলল, পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিচে বলল, পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজিয়ে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করায় রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস, তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি, আর তোর বউও বিয়ের পরে পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করল, কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাইরে চলাফেরা, বন্ধুমহলের সাথে সে আমাকে মানাতে পারল না।
মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল, একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি। আবির এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করল, পড়াশোনা যদি বলতো সে করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম, কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার বাড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকেই ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকির ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্যের স্বরে বলল, যা বলেছিস তুই, আবির দিবে মেঘকে ছেড়ে? হাসাইলি। এই আবির দেশেই আসছে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল। কথা বলার চেষ্টাতেই ছেলে এখনও হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে, তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল, আবির! আবির নিরেট কণ্ঠে বলল, আস্তে। আবির পকেট থেকে ফোন দেখে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন, আজ আবির আমাদের ট্রিট দিবে, কি খাবি বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল, আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন অকস্মাৎ বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেডই খাওয়া, তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টে বাইকে 5 বন্ধু চলল। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁ এসে বসল সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুফে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোখাচোখি করল। রাসেল মুচকি হেসে বলল, দেখলি লিমন, মেঘের কথা বলতেই বুফে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে বসল, তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে। আবির কড়া কণ্ঠে জবাব দিল, এটাই আমার বিয়ের আগে তোদের পক্ষে থেকে প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথাই তো ডিটেলসে জানতিস না, তাই ট্রিটের কথা উঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছুই না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করল। বাকি 4 বন্ধু এখনও খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল, অ্যাঁ? লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছরের এর কম, জীবনটা বেদনার। আবির একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘণ্টা 2 পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবারে বাইরেই বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এই জন্য মেঘও শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘণ্টা 2 পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে আবির ভাইকে। বেলকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঠুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই, খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই। সব কিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢুকল। বড় বড় কদম ফেলে হাঁটছে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পনি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখে পড়েনি। পাতিল ফোড়ে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আর একটা খালি হাতের আঙুল দিয়ে 2 কান চেপে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ, ভরকে যায় কিছুটা। মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি, তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টদশীর আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ ততষ্ট নজরে চাইল, দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসল, এক দৃষ্টিতে তাকিয়েছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিল, বসল মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফুঁ দিয়ে এক চুমুক খেল, সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে।
আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচু মাথা নাড়ল। আবির ভ্রু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন? কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতিই শিখিয়ে দেয়। মেঘ কি বুঝল কে জানে, একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভ্রু কুচকে ধমকের স্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরেও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষিপল্লব কাঁপছে তীর, ঘামতে শুরু করেছে। ফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও দুজন হেল্পিং হ্যান্ড রাখব, তারপরেও যেন তোকে আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে। আজ এতটুকু, কাল আবার দেখা হবে। আমৃত্যু ভালোবাসি তোকে, নতুন একটি পর্ব নিয়ে। আর আপনারা যদি আর কোনো উপন্যাস শুনতে চান তাহলে আমাকে বলবেন, আমি সেই উপন্যাস আপনাদের জন্য পড়ে শোনাব। আর আমার এই উপন্যাসটি কেমন হয়েছে তা আপনারা কমেন্টে বলে যাবেন, লাইক করে যাবেন, সাবস্ক্রাইব অথবা ফলো করে যাবেন।